আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোবহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিউজিল্যান্ডের মসজিদে ৪৯ জনের হত্যাকারী আদালতে ভাবলেশহীন, ভীতিকর অভিজ্ঞতা নিয়ে ঢাকার পথে বাংলাদেশ ক্রিকেট দল। ডাকসু নির্বাচনে অনিয়ম তদন্তের আশ্বাস, শিক্ষার্থীদের অনশন ভঙ্গ। আজ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যেতে চান ভিপি নুরু। রাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ৩ বাংলাদেশির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদের একজনের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে, আরেকজনের সিলেটের গোপালগঞ্জে। হামলা থেকে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন সিলেটের হুসনে আরা পারভিন, তবে তার স্বামী অখ্যাত আছেন। পারভিন সিলেটের গোপালগঞ্জের জাঙ্গালহাটা গ্রামের নুরুদ্দিনের মেয়ে। তার স্বামী ফরিদ উদ্দিনের বাড়ি মিশ্বনাথ উপজেলার চকগ্রামে। পারভিন ফরিদ দম্পতির একটি মেয়ে রয়েছে। এদিকে কুড়িগ্রামে ডক্টর আব্দুস সামাদ ছিলেন কৃষি অর্থনীতিবিদ। নিউজিল্যান্ডের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। হামলায় আব্দুস সামাদের স্ত্রী সানজিদা আক্তারও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া। তাদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ২০১৩ সাল থেকে সপরিবারে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক এলাকায় বসবাস করে আসছিলেন এই দম্পতি। আব্দুস সামাদ ৩ সন্তানের জনক। একসময় তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ছিলেন এবং চাকরি দেওয়ার পরে সে সব পরিবারে ওই দেশে চলে যান। একটি বড় ছেলে এই দেশেই থাকেন। ছোট চাচার কাছে শুনেছি তিনি ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি সেখানে ইমামরত অবস্থায় জুমার নামাজের মধ্যে সন্ত্রাসীরা হামলা করে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সেজন্য আমাদের কাছে আমার নানুকে হস্তান্তর করার সুব্যবস্থা করে দেয়। ডাকসু নির্বাচনে অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যেতে আগ্রহী বলে জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। ডাকসুতে পুনর্নির্বাচনের দাবিতে শুক্রবার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানানোর সময় নূর একথা জানান। নূর জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করি। এদিকে পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে চতুর্থ দিনের মতো অনশনে থাকা ৮ শিক্ষার্থী অনিয়ম তদন্তে প্রশাসনের আশ্বাসে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার থেকে রাজু ভাস্কর্যের সামনে এই অনশন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের এই অনশনের সংহতি জানিয়েছেন অন্য শিক্ষার্থীরাও। প্রভোস্টের পদত্যাগ সহ 4 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। আজ রাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। আগামী রবিবার দ্বিতীয় দফায় হতে যাওয়া রাঙামাটির 10 উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে 2 উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচনকে ঘিরে পাবনার আটঘটিয়ায় বিভক্ত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেখানে চেয়ারম্যান প্রার্থীর 3 জনই আওয়ামী লীগের, তবে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মোবারক হোসেন পান্না। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 19 জন। এছাড়া 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 13 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 1 মহিলা ভাইস চেয়ারম্যান। দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের প্রার্থীরাও যার পর নাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়। এলাকার এমপি স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেয় দ্বিধা বিভক্ত দলের নেতাকর্মীরা। নির্বাচনী কর্মকর্তারা বলছেন 10 মার্চের উপজেলা নির্বাচনে ছোটখাটো অনিয়ম থাকলেও 18 মার্চে যেন তা না হয় সেদিকে সতর্ক তারা। একটি সেতু পাল্টে দিতে পারে খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি 12 গ্রামের শিক্ষার্থী সহ 20,000 মানুষের জীবন। মাইনী নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগের অন্ত নেই তাদের। বরাবরের মতো আশ্বাসী সম্বল কর্তৃপক্ষের। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে এভাবেই নদী পার হয় খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী তীরবর্তী 12টি গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষায় এ সাঁকো কোনো কাজে আসে না। পাহাড়ি ঢলে ঝুঁকি নিয়েই নদী পার হন স্থানীয়রা। বেশ না থাকার কারণে আমাদের বিদ্যালয়ে যেতে কষ্ট হয়। জমির ফসল নদী পার হতে হয়, অনেক সমস্যা।
তো এখন যদি কাপ ব্রিজ হয় আমি খুব মানে গ্রামবাসী একটু ভালো হবে আর কি। গাড়ি ঘোড়া নাই, একটা যদি ব্রিজ থাকে তো আমি মাল মাথা বইতে সহজ হইতো আর কি। সেতুর জন্য সরকারের একাধিক দপ্তরে যোগাযোগ করেও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। মাইনী নদীর উপরে ব্রিজ হওয়ার জন্য আমি ঢাকায় মন্ত্রণালয়ে অনেকবার হাতাহাতি করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুফল পাইনি। তাই জনগণের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে ব্রিজটা হওয়া অত্যন্ত জরুরি। তবে সেতু নিয়ে আসার কথা শুনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যাটি সম্পর্কে ইনফর্মড, অবহিত আছেন। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই এলাকাটিতে একটি সেতু নির্মাণের মাধ্যমে এলাকার লোকজনের সমস্যার সমাধান করা সম্ভব হবে। সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিবও। প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখার অপেক্ষায় মাইনী নদী তীরবর্তী মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কাল গ্রুপ সেরার লড়াই বাংলাদেশের। জিততেই হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। মনোবলে চাঙ্গা বাংলাদেশ নারী ফুটবল দল। তবে গ্রুপ পর্বে ছোটনের শীর্ষরা সেরা পরীক্ষাটা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে। ভুটানকে 3-0 গোলে হারিয়েছে নেপাল। বাংলাদেশের জয় 2-0-তে। গ্রুপ সেরার লড়াইয়ে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ফাইনাল খেলার স্বপ্নে সাবিনা মৌসুমীদের জন্য কঠিন ভারতের বাধা টপকানো। তাই শেষ চারে গ্রুপ বি চ্যাম্পিয়ন ভারতকে এড়াতে হলে গ্রুপ এতে সেরা হতে হবে বাংলাদেশকে। স্বাগতিক নেপাল শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে কোনো সুযোগ নষ্ট করা যাবে না বলছেন দলের কোচ। মেয়েরা পুরোপুরিভাবে প্রস্তুত। কালকে একটা কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং আমরা চাবো যে আমরা গ্রুপে সেরা হয়ে আমরা সেমিফাইনালে। বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্টচার্চের ভীতিকর অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরার পথে আছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 11:15টায় ঢাকায় পৌঁছার কথা ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া ক্রিকেটাররা। তবে ঘটনায় শুক্রবার বাতিল হয়ে যায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। আজ নিউজিল্যান্ড সময় বেলা 12টায় ক্রাইস্টচার্চ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ক্রিকেটারদের বহন করা বিমানটি। আগের দিনই দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছিলেন, সন্ত্রাসী হামলার ভীতিকর অভিজ্ঞতা নিয়ে ক্রিকেটাররা দেশে ফিরতে উদ্গ্রীব হয়ে আছে। ক্রিকেটারদের মানসিক অবস্থা বুঝে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও দ্রুততম সময়ের মধ্যে দলকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিরিজের তৃতীয় টেস্ট সামনে রেখে শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুশীলন শেষ করে কাছেই আল নূর মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলেন ক্রিকেটাররা। মসজিদের 50 গজ কাছে পৌঁছার পর ওখান থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে টিম বাস ছেড়ে হ্যাগলি পার্কের মাঠ দিয়ে মাঠে ফিরে আসেন তারা। পরে ফেরেন হোটেলে। আলনুর সহ দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে 49 জন প্রাণ হারিয়েছেন। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত এই সন্ত্রাসী হামলার পরপরই দুদেশের ক্রিকেট বোর্ড মিলে বাতিল করে দেয় সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।